২৯ মার্চ ২০২৫ সন্ধেবেলা গুজরাটের ভোড়জ শহরের বুলাব এলাকার এক নালার ধারে কয়েকটি কুকুর একটি পলিথিন ব্যাগ টেনে আনছিল আর নিজেদের মধ্যে তীব্র ঝগড়ায় লিপ্ত ছিল। প্রথম দেখায় ঘটনাটা যেন একেবারে সাধারণ। রাস্তায় কুকুরের কাড়াকাড়ি এরকম তো হামেশাই দেখা যায়, কিন্তু কিছুক্ষণ পর ব্যাগটা থেকে একটা উৎকট গন্ধ বের হতে শুরু করে। আর তারপর যা দেখা গেল তাতে চারপাশের মানুষ হতবাক হয়ে যায়। পলিথিন ব্যাগটা খুলে দেখা যায় ভিতরে একটা মানুষের কাটা মাথা। দেখে মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে মুখটা বিকৃত করে চেনার অযোগ্য করে দিয়েছে এবং মাথাটাকে ফেলে গেছে ওই নালায়। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী। তারা দ্রুত মাথাটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। মাথাটি ড্রেনেজ থেকে পাওয়া যাওয়ায় ঘটনাটিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া হয়নি। জেলা পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত নির্দেশ দেন। যেহেতু মাথাটি জিআইডিসি এলাকার ড্রেনেজ লাইন থেকে উদ্ধার হয়েছিল, তাই পুলিশের ধারণা হয় শরীরের বাকি অংশও সম্ভবত এই নালার মধ্যেই কোথাও পড়ে আছে। এই সম্ভাবনার ভিত্তিতে ভরুচ পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের 4টি টিম হিউম্যান সার্চ ও টেকনিক্যাল সরঞ্জামের সাহায্যে ব্যাপকভাবে খোঁজ শুরু করে। পরদিন 30 মার্চ ২০২৫ রবিবার পুলিশের নির্দেশে মিউনিসিপ্যালিটির স্যানিটেশন কর্মীরা ঘটনাস্থল থেকে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় থাকা ড্রেনেজ লাইনগুলো ম্যানুয়ালি পরিদর্শন করা শুরু করে, যাতে শরীরের অন্য অংশগুলো পাওয়া যায় কিনা তার অনুসন্ধান চালানো যায়। পুলিশের প্রাথমিক ধারণাই একদম ঠিক বলে প্রমাণিত হয়, কারণ যেখান থেকে মাথাটি উদ্ধার হয়েছিল তার ঠিক 200 মিটার দূরেই পাওয়া যায় একটি কাটা ডান হাত এবং একটি কালো পলিথিন ব্যাগে মোড়া কোমর থেকে হাঁটু পর্যন্ত শরীরের অংশ। এই আবিষ্কারে তৎক্ষণাৎ তল্লাশি আরও জোরদার করা হয়। পরের দিন এই ড্রেনেজ লাইনের কিছুটা দূরে পাওয়া যায় ভিকটিমের বাম হাতও। 3 দিনের মধ্যেই মোট 4টি শরীরের টুকরো পাওয়া যায়। এর মধ্যে 2টি ছিল পলিথিনে মোড়া আর 2টি ছিল খোলা অবস্থায় ড্রেনেজে ফেলে রাখা। একজন মানুষকে এতটা নির্মমভাবে খুন করে তার দেহ ছিন্নভিন্ন করে ড্রেনে ছুঁড়ে ফেলার এই খবরে পুরো ভরুচ শহর স্তব্ধ হয়ে যায়। পচে যাওয়া দেহাংশ দেখে ফরেনসিক বিশেষজ্ঞদের ধারণা হয় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল মাত্র কয়েকদিন আগেই। কিন্তু পুলিশকে সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দাঁড়ায় তা হল ভিকটিমের পরিচয় উদ্ঘাটন। কোনো পরিচয়পত্র, ফোন কিংবা চেনার মতো কোনো প্রমাণ মেলেনি। এমন অবস্থায় পোস্টমর্টেম রিপোর্টই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। এদিকে ঘটনাস্থল জিআইডিসি এলাকার ড্রেনেজ থেকে মাথা উদ্ধার হওয়ায় পুলিশ অনুমান করে নেয় ভিকটিম আশেপাশের কোনো ফ্যাক্টরির সঙ্গে যুক্ত ছিলেন। তাই একটি টিম স্থানীয় সব ফ্যাক্টরির কর্মীর তালিকা সংগ্রহ করতে শুরু করে কেউ নিখোঁজ আছেন কিনা সেটি যাচাই করতে। একই সময় পুলিশের আরেকটি টিম এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। তবুও যত খোঁজ চলছিল ততই বোঝা যাচ্ছিল খুনি অত্যন্ত ঠান্ডা মাথার এবং বিচক্ষণ। এমনভাবে হত্যা ও দেহ গোপন করা হয়েছিল যাতে কোনো প্রমাণই যেন না থাকে। তবে একটা কথা তো আছেই, খুনি যতই চালাক হোক না কেন, কোথাও না কোথাও সে একটা ছোট্ট ভুল করেই বসে। এই মামলাতেও তেমনই একটি ছোট্ট সূত্র থেকে খুলে যায় বড় রহস্যের দরজা, কারণ খুনির ফেলে যাওয়া একমাত্র প্রমাণ ছিল ওই দেহাংশগুলোই। স্বাগতম, আর আপনি দেখছেন ভরুচের হত্যাকাণ্ডের রহস্য। আজ আমরা জানব কিভাবে পুলিশের একটি ছোট্ট আবিষ্কার ধীরে ধীরে হত্যার রহস্য ভেদ করেছিল। 29 মার্চ ২০২৫ তারিখে প্রাপ্ত পোস্টমর্টেম রিপোর্টে ডাক্তারদের নজরে আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভিকটিমের এক দাঁতে ছিল একটি টুথক্যাপ। টুথক্যাপ বা ডেন্টাল ক্রাউন একটি কাস্টম তৈরি প্রস্থেটিক বস্তু, যা সাধারণত
রুট ক্যানাল ট্রিটমেন্টের পর ক্ষতিগ্রস্ত দাঁতের উপর বসানো হয়। প্রতিটি টুথক্যাপ ব্যক্তিভেদে আলাদা হয়ে থাকে, কারণ এটি দাঁতের নির্দিষ্ট গঠনের ভিত্তিতে তৈরি করা হয়। এজন্য আগে পেশেন্টের ডেন্টাল এক্স-রে ও মাপ নেওয়া বাধ্যতামূলক। খুলির ফরেনসিক বিশ্লেষণে জানা যায়, ভিকটিম সম্প্রতি এই টুথক্যাপ লাগিয়েছিলেন। তার মানে নিশ্চিতভাবে বলা যায় তার ডেন্টাল এক্স-রে করা হয়েছিল। আর যদি ভিকটিম এই শহরের বাসিন্দা হন, তাহলে কোনো না কোনো ডেন্টিস্টের ক্লিনিকে তার রেকর্ড থাকার কথা। এই পদ্ধতিকে ফরেনসিক সায়েন্সে অডন্টোলজিক্যাল আইডেন্টিফিকেশন বলা হয়, যা বিশেষভাবে ব্যবহার করা হয় তখন যখন দেহ এতটাই পচে যায় যে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা যায় না। এই সূত্র ধরে পুলিশ একটি বিশেষ টিম তৈরি করে, যারা শহরের বিভিন্ন ডেন্টিস্টের ক্লিনিকে গিয়ে রেকর্ড যাচাই করতে শুরু করে। তবে শুধু একটি টুথক্যাপের ওপর নির্ভর করে পুরো কেস এগিয়ে নেওয়া ছিল যথেষ্ট কঠিন, কারণ ভারতের এখনও অনেক ডেন্টাল ক্লিনিকে রেকর্ড সংরক্ষণের মান যথেষ্ট দুর্বল। আবার এমনও হতে পারে ভিকটিম কোনো ছোটোখাটো ডেন্টিস্টের কাছে ট্রিটমেন্ট করিয়েছিলেন, যাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। তাই পুলিশ বিকল্প সূত্র খোঁজার চেষ্টা চালিয়ে যায়। এই সময় ভিকটিমের ডান হাতে একটি ট্যাটু পাওয়া যায়, যা হত্যাকারী সম্ভবত ইচ্ছাকৃতভাবে সেই অংশের চামড়া কেটে ফেলে দিয়েছিল, যাতে ট্যাটু পুরোপুরি শনাক্ত করা না যায়। তবুও পোস্টমর্টেমে দেখা যায় ট্যাটুর অংশ হিসেবে 3টি ছোট ডট এখনও দেখা যাচ্ছিল। এই ট্যাটুর অংশবিশেষ পুলিশকে আরেকটি ভিজুয়াল ক্লু দেয় টুথক্যাপের পাশাপাশি, যা ভিকটিমকে শনাক্ত করতে সাহায্য করতে পারে। যেহেতু দেহের পচনের অবস্থা দেখে ধারণা করা যাচ্ছিল হত্যাকাণ্ড 2-3 দিনের মধ্যে ঘটেছে, পুলিশ আশেপাশের থানাগুলির কাছে জমা হওয়া সাম্প্রতিক মিসিং পারসনের রিপোর্ট চেক করতে শুরু করে। 30 থেকে 40 বছর বয়সী নিখোঁজ ব্যক্তিদের আলাদা করে ফিল্টার করা হয়, আর তাতেই নজরে আসে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট। 28 মার্চ অর্থাৎ মাথা উদ্ধার হওয়ার আগের দিন মোহিত চৌহান নামে এক ব্যক্তি ভরুচ থানায় তার ভাই নিখোঁজ হওয়ার রিপোর্ট জমা দেন। মোহিতের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে তার ভাই কিছুদিন আগেই ডেন্টিস্টের কাছে গিয়ে একটি টুথক্যাপ লাগিয়েছিলেন। এছাড়া মোহিত যেই ছবি পুলিশের হাতে তুলে দেন, তাতে তার ভাইয়ের ডান হাতে একটি নামের ট্যাটু ছিল, যার শেষে ঠিক 3টি ছোট ডট ছিল। এই 3টি ডটই হুবহু মিলে যায় পোস্টমর্টেমে পাওয়া দেহাংশের সেই 3টি ডটের সঙ্গে। এইভাবে পুলিশের মাল্টিস্টেপ অ্যাপ্রোচ, টুথক্যাপ, ট্যাটু এবং মিসিং রিপোর্ট মিলিয়ে তারা নিশ্চিত হয় যে ড্রেনে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া দেহটি আসলে মোহিত চৌহানের ভাই শচীন চৌহানের। 35 বছর বয়সী শচীন ছিলেন উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা। তবে গত 12 বছর ধরে তিনি ভারুচে শহরে থেকে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করছিলেন। তিনি তার স্ত্রী পারুল ও 4 বছরের ছেলে শিবাসের সঙ্গে ভারুচের বেদান্ত সোসাইটি নামে একটি আবাসিক কমপ্লেক্সে বসবাস করতেন। এখন যখন পরিচয় পাওয়া গেছে, তখন প্রশ্ন উঠছে, কে এই শচীন চৌহানকে এভাবে খুন করল, আর কেন তার দেহ ছিন্ন ভিন্ন করে নালায় ফেলে দেওয়া হলো? এরপর পুলিশ দেরি না করে শচীন চৌহানের দেওয়া ঠিকানায় পৌঁছে যায়, কিন্তু গিয়ে দেখে বাসায় তালা ঝুলছে। পুলিশ তখন আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারে শচীনের স্ত্রী পারুল কিছুদিন আগেই তাদের 4 বছরের ছেলে শিবাসকে নিয়ে বিজনৌরের নিজ মায়ের বাড়িতে চলে গেছেন। এই তথ্যে পুলিশের মনে এক নতুন প্রশ্ন জাগে। শচীনের দেহাংশগুলো উদ্ধারের আগে পারুল কেন হঠাৎ করে ভারত ছেড়ে চলে গেলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একটি পুলিশ টিম রওনা দেয় উত্তরপ্রদেশের বিজনৌরের দিকে। তবে তারা তখনও বুঝতেই পারেনি এই সফর তাদের সামনে এমন এক অজানা রহস্যের পর্দা খুলে দেবে, যা হয়তো তারা আগে কোনো মামলাতেই দেখেনি। ভারুচ পুলিশ যখন বিজনৌরের চাঁদপুর গ্রামে পৌঁছে পারুলের সঙ্গে দেখা করে শচীন সম্পর্কে জানতে চায়, পারুল জানায় সম্ভবত শচীন বেঙ্গালুরু গেছে কাজের কারণে। এই জবাবে সন্দেহ তৈরি হয় পুলিশের মনে। তার এরপর শচীনের ভাই মোহিত চৌহানকে জিজ্ঞেস করে, যিনি ওই গ্রামেই থাকেন। মোহিত জানায় 7 মার্চ 2025 তারিখে শচীন একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গ্রামে এসেছিলেন। সেই উপলক্ষে পারুল ও ছেলেকে নিয়ে ভারুচ থেকে গ্রামে এসেছিলেন। বিয়েতে অংশ নেওয়ার পর শচীন একাই কাজে ফিরে যান ভারুচে। পরিকল্পনা ছিল কয়েকদিনের মধ্যেই শচীন ট্রেনের টিকিট পাঠিয়ে পারুল ও ছেলেকে আবার ভারুচে ফিরিয়ে আনবেন। কিন্তু 25 মার্চ থেকে শচীনের সাথে মোহিত বা পরিবারের কারো কোনো যোগাযোগ হচ্ছিল না। প্রথমে ফোন রিং করলেও কেউ ধরছিল না, পরে ফোন পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে ফোন বন্ধ হওয়ার আগেই
মোহিত চৌহান একটি অদ্ভুত এবং উদ্বেগজনক মেসেজ পান শচীনের কাছ থেকে। মেসেজে শচীন লিখেছিলেন তিনি পারুলকে ডিভোর্স দিতে চান, কারণ তার জীবনে অন্য একটি নারী এসেছে। এছাড়াও তিনি লেখেন তিনি কিছু টাকার জন্য ঋণ নিয়েছিলেন এবং সেই নিয়ে ঝগড়ার সময় তিনি একজনকে মেরে ফেলেছেন। এই মেসেজ পড়ে মোহিত ভীষণভাবে হতবাক হয়ে যান। তার মনে হয় এটা শচীনের লেখা নয় বা কিছু একটা গড়বড় আছে। এমন সন্দেহ থেকেই তিনি ভারুচে গিয়ে নিজের ভাইকে খোঁজার চেষ্টা শুরু করেন, আর সেখান থেকেই শুরু হয় এক গভীর ষড়যন্ত্রের জাল উন্মোচনের। বিজনৌরে পৌঁছে মোহিতের দেখা হয় শচীনের শৈশব বন্ধু শৈলেন্দ্র সিংয়ের সঙ্গে। শৈলেন্দ্র বিজনৌরেরই বাসিন্দা এবং প্রায় 10-12 বছর আগে শচীনের সঙ্গেই ভারুচে চাকরির খোঁজে এসেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে শৈলেন্দ্র শচীনের কোনো খোঁজ জানাতে পারেননি। তবে মোহিত যখন তাকে পুরো ঘটনা খুলে বলেন, তখন শৈলেন্দ্র তাকে সাহায্য করার জন্য সম্মত হন এবং 28 মার্চ মোহিতের সঙ্গে থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করতে সাহায্য করেন। তিনি নিজেও পুলিশকে জানান, আমি নিজে থানায় গিয়ে মিসিং রিপোর্ট জমা দিয়েছিলাম এবং শচীনকে খুঁজতে বিভিন্ন জায়গায় খোঁজ করেছিলাম। এই পর্যায়ে পুলিশ যখন মোহিতের কাছ থেকে শচীনের টাইমলাইন বিশ্লেষণ করে, তখন তারা বুঝতে পারে শচীন সম্পর্কে আরও অনেক কিছু জানতে হলে শৈলেন্দ্রের সহযোগিতা প্রয়োজন। কারণ গত 12 বছর ধরে ভারুচে শচীনের সবচেয়ে কাছের মানুষ ছিলেন শৈলেন্দ্রই। কিন্তু তখনই তৈরি হয় রহস্যের নতুন বাঁক। শৈলেন্দ্রের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাছাড়া কয়েকদিন ধরে সে শচীনের পরিবারের কোনো সদস্যের সঙ্গেও আর যোগাযোগ করেনি। এতে সন্দেহ দানা বাঁধে পুলিশের মনে। পুলিশ এরপর শচীন ও শৈলেন্দ্রের মোবাইল নম্বর ট্র্যাক করতে শুরু করে এবং তাদের কল ডিটেলস বা সিডিআর সংগ্রহ করে। তাতেই সামনে আসে একটি অদ্ভুত প্যাটার্ন। শচীনের মোবাইল ফোন বন্ধ হওয়ার ঠিক আগে থেকেই শৈলেন্দ্র কোনো আউটগোয়িং কল করেননি। তিনি শুধুমাত্র টেক্সট মেসেজের মাধ্যমে তার পরিবার ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই ধরনের আচরণ অনেক অপরাধীর ক্ষেত্রেই দেখা যায়, কারণ অপরাধ সংঘটনের পর কলের মাধ্যমে যোগাযোগ করাটা ঝুঁকিপূর্ণ মনে হয়, তাই তারা টেক্সট বেছে নেয়। ভাগুচ পুলিশ এরপর সাইরেন্স টেকনোলজির মাধ্যমে নম্বর দুটি ট্র্যাকিংয়ে দেয়, যা মোবাইল লোকেশন ট্র্যাকিংয়ের একটি অত্যাধুনিক পদ্ধতি। সবশেষে ইউপি পুলিশ 2 এপ্রিল 2025 তারিখে বিজনৌরের যোগীপুর এলাকায় সন্দেহভাজন হিসেবে শৈলেন্দ্রকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই পুলিশের সন্দেহ সত্যে পরিণত হতে সময় লাগেনি। শৈলেন্দ্র স্বীকার করে সেই তার শৈশবের বন্ধু শচীন চৌহানকে খুন করেছে এবং তার দেহ টুকরো টুকরো করে ড্রেনে ফেলে দিয়েছে। তবে এই কেসের সবচেয়ে চমকপ্রদ দিক ছিল শুধুমাত্র এই নির্মম হত্যাকাণ্ডই নয়, বরং এর পেছনের কারণ এবং সেই গোপন সত্য, যা প্রকাশে এলে তদন্তকারী অফিসাররাও হতবাক হয়ে যান। আরও চমকপ্রদ তথ্য ছিল এই কেসের ভিকটিম শচীন চৌহানও কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি যে জীবন কাটাচ্ছিলেন সেটির পেছনে লুকিয়েছিল গভীর এক দ্বৈততা, প্রতারণা আর অতীতের ছায়া। সবকিছু বুঝতে আমাদের ফিরে যেতে হবে প্রায় 12 বছর আগে, যখন শচীন চৌহান এবং শৈলেন্দ্র সিং বিজনৌরের ছোট গ্রাম থেকে বেরিয়ে গুজরাটের ভারুচে এসেছিলেন একটা ভালো ক্যারিয়ারের আশায়। দুজনেই ছিলেন সায়েন্স গ্র্যাজুয়েট। গুজরাটের দাহেজ অঞ্চলের ভিন্ন দুটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তারা চাকরি শুরু করেন। 2020 সালে শচীনের বিয়ে হয় পারুল নামের এক তরুণীর সঙ্গে, যিনি বিজনৌরের বাসিন্দা। বিয়ের পরও শচীন ভারুচে একাই থাকতেন একটি ছোট ভাড়া বাড়িতে। অন্যদিকে শৈলেন্দ্র তখন তার স্ত্রীকে নিয়ে ভারুচের হরিধাম সোসাইটির একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। 2023 সালে ব্যয় বাঁচানোর চিন্তা থেকে শৈলেন্দ্র একদিন শচীনকে প্রস্তাব দেয়, চল একসাথে থাকি, একই ফ্ল্যাট শেয়ার করি, এতে রেন্ট আর মাসের খরচ অর্ধেক হবে, আমাদের দুজনেরই সুবিধে হবে। শচীন এতে রাজি হয়ে যায়। শুরু হয় একসাথে থাকার নতুন অধ্যায়। তবে এই সিদ্ধান্তই যে এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে সেটা কেউই তখন কল্পনা করতে পারেনি। শৈলেন্দ্র এই আইডিয়াটা দুজনের সুবিধার কথা ভেবেই দিয়েছিল। একসঙ্গে থাকলে খরচ কমবে, আর যেহেতু তারা ছোটবেলার বন্ধু, তাই এতে কোনো আপত্তির কারণও ছিল না। শচীনও তাতে রাজি হয় এবং কিছুদিনের মধ্যেই শৈলেন্দ্রের ফ্ল্যাটে উঠে আসে। কিন্তু শচীন এই বন্ধুত্বের সুযোগ নিয়ে যা করেছিল, তার নিকৃষ্টতার সীমা ছাড়িয়ে গিয়েছিল।
একদিন শৈলেন্দ্র বাড়িতে ছিল না, আর তার স্ত্রী বাথরুমে গোসল করছিলেন। ঠিক সেই সময় শচীন চুপি চুপি বাথরুমে জানালার ফাঁক দিয়ে তার গোসলের ভিডিও নিজের ফোনে রেকর্ড করে। এই নোংরা কাজটা সে করে 2023 সালে, যখন তার স্ত্রী পারুল আর ছেলে শিবাংশ বিজনোরে ছিলেন। শৈলেন্দ্র তখন কিছুই জানত না। সে ভাবত তার বন্ধু এখনও আগের মতোই বিশ্বাসযোগ্য। পরে 2023 সালের শেষ দিকে শচীনের স্ত্রী পারুল ছেলে নিয়ে ভারুচে চলে আসে, এবং শচীন তখন বেদান্ত সোসাইটিতে একটি বাড়ি ভাড়া নিয়ে সপরিবারে সেখানে উঠে যায়। একদিকে শৈলেন্দ্র আর তার পরিবার, আর অন্যদিকে শচীন আর তার পরিবার, দুজনেই ভারুচে বসবাস করতে শুরু করে। কিছু সময় পর শৈলেন্দ্রের প্রায় 4 লক্ষ টাকার দরকার হয়। সেই সাহায্যের জন্য শচীনের দ্বারস্থ হয়, এবং শচীন তাকে একটি প্রাইভেট ফাইন্যান্স কোম্পানি থেকে ঋণ নিতে সাহায্য করে। শর্ত ছিল প্রতি মাসে কিস্তির টাকা শৈলেন্দ্র শচীনকে পাঠাবে। কিছুদিন সব ঠিকঠাক চললেও পরে যখন শৈলেন্দ্র কিস্তিতে পিছিয়ে পড়ে, তখন থেকেই শচীন বিরক্ত হতে শুরু করে। রাগ, বিরক্তি, ঝগড়া এই সব মিলিয়ে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে। একদিন সেই সম্পর্ক এতটাই তিক্ততায় পৌঁছায় যে শৈলেন্দ্র শচীনকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে শৈলেন্দ্রকে সেই ভিডিও দেখিয়ে হুমকি দেয় যে যদি ঋণের কিস্তি ঠিকমতো না দেয় তাহলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে। এই মুহূর্তে শৈলেন্দ্র যেন মাটির নিচে পড়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে যার সঙ্গে শৈশব কেটেছে, যাকে ভাইয়ের মতো ভেবেছে, সেই মানুষটা তার স্ত্রীকে লুকিয়ে এমন ভিডিও করেছে এবং সেটা নিজের স্বার্থে ব্যবহার করছে। শুধু তাই না, শৈলেন্দ্র বুঝতে পারে এই ভিডিওটা শচীন অনেক আগে থেকেই নিজের ফোনে লুকিয়ে রেখেছিল, কোনো টাকা পয়সা বা কিস্তির সমস্যার জন্য নয়, বরং সেটা করেছিল নিছক বিকৃত মানসিকতা থেকে। বারবার অনুরোধ করার পরও শচীন ভিডিও ডিলিট করেনি, বরং সবকিছু মজার ছলে নিয়ে ব্যঙ্গ করেছে, হেসেছে। শৈলেন্দ্র এই বন্ধুত্ব বজায় রাখার জন্য বারবার নিজেকে সংযত করেছে, কিন্তু ভেতরে ভেতরে এক তীব্র ক্ষোভ জমা হতে থাকে। তার একটাই লক্ষ্য ছিল ওই ভিডিওটা মুছে ফেলা, যে কোনোভাবে। তাই শৈলেন্দ্র সিদ্ধান্ত নেয় সরাসরি লড়ে কিছু হবে না, বরং প্ল্যান করতে হবে। সে পরিকল্পনা করে 25 মার্চ 2025 তারিখে শচীনকে তার বাড়িতে ডিনার পার্টিতে আমন্ত্রণ জানায়। তার আগেই সে নিজের স্ত্রী এবং ছেলেকে বিজনোরে তার মায়ের বাড়ি পাঠিয়ে দেয়, যাতে বাড়িতে কেউ না থাকে। সেদিন সন্ধ্যায় তারা একসঙ্গে বসে খায়, গল্প করে, আর শৈলেন্দ্র বারবার শচীনকে মদ খাওয়ায়। রাত গভীর হলে শচীন মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে। তখনই শৈলেন্দ্র তার ফোন নিয়ে গোপনে সেই ভিডিও খুঁজতে থাকে, যাতে ডিলিট করতে পারে। কিন্তু সেই রাতে যা হওয়ার তা হয়ে গেল। হঠাৎই ঘুম ভেঙে যায় শচীনের। চোখ মেলে দেখে শৈলেন্দ্র তার ফোন ঘাঁটছে। মুহূর্তেই রাগে বিস্ফোরিত হয়ে ওঠে শচীন। শুরু হয় তুমুল ঝগড়া, কথার লড়াই ক্রমে গড়ায় ধাক্কাধাক্কিতে। আর সেই উত্তেজনার চরম মুহূর্তে শৈলেন্দ্র একেবারে জ্বলে ওঠে। রাগে অন্ধ হয়ে সে পাশে থাকা কিচেন ছুরিটা তুলে নেয় এবং মুহূর্তের মধ্যেই শচীনের গলা থেকে বুকে, তারপর পেটের ওপর একের পর এক আঘাত হেনে দেয়। একসময় মেঝেতে লুটিয়ে পড়ে শচীন, নিথর। খুন করে ফেলার পর শৈলেন্দ্রেও ঠান্ডা মাথায় ভাবতে শুরু করে কিভাবে প্রমাণ মুছে ফেলা যায়। পরের দিন 26 মার্চ সে একটি দোকান থেকে কাঠ কাটার বড় আড়ি এনে শচীনের দেহকে 9টি খণ্ডে ভাগ করে ফেলে। যাতে দেহ চেনা না যায়, সে নিজের হাতে শচীনের হাতে থাকা নামের ট্যাটু পর্যন্ত ব্লেড দিয়ে মুছে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ট্যাটুর 3টে ছোট ডট থেকে যায়, আর সেখান থেকেই শেষ পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়। তারপর শুরু হয় খুনের প্রমাণ মুছে ফেলার ঠান্ডা মাথায় পরিকল্পনা। 26 থেকে 29 মার্চ ধীরে ধীরে শহরের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ব্যাগে ভরে লাশের অংশগুলো ফেলতে থাকে সে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো 28 মার্চ, ঠিক সেই সময়ে যখন লাশের টুকরোগুলো এখনও তার ফ্ল্যাটেই লুকানো, শৈলেন্দ্র নাটক সাজিয়ে শচীনের ভাই মোহিতের সঙ্গে মিলে শচীন নিখোঁজেই অভিনয় করছিল। সে নিজেই পুলিশ ও পরিবারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল শচীনকে খুঁজতে, যেন সব কিছু বিশ্বাসযোগ্য লাগে। এমনকি শৈলেন্দ্র চায়নি কেউ সন্দেহ করুক যে শচীন মৃত। তাই সে শচীনের মোবাইল ফোন চালু রেখেই নিজের হাতে তার ভাই মোহিতকে একের পর এক টেক্সট মেসেজ পাঠাতে শুরু করে।
সেই সব মেসেজে লেখা থাকত যে শচীন পারুলকে ডিভোর্স দিতে চায় কারণ তার অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে, বা নাকি সে স্মিথ পাটেল নামে এক বন্ধুর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে গেছে টাকার জন্য। সবটাই বানানো গল্প, একটা নিখুঁত বিভ্রান্তির চক্রান্ত। কিন্তু এখানেই থেমে থাকেনি সে এমনভাবে পুরো ঘটনাকে সাজায় যেন সত্যি শচীন শহর ছেড়ে চলে গেছে। সেই উদ্দেশ্যে সে শচীনের এটিএম কার্ড দিল্লিগামী একটি ট্রেনের কামরায় রেখে দেয়, কার্ডের খামে পিন নাম্বারও লিখে দেয় যাতে কেউ সেটা খুঁজে পেয়ে ব্যবহার করে। আর যখনই কেউ এটিএম ব্যবহার করত, পুলিশ মনে করত শচীন বেঁচে আছে এবং দিল্লি বা অন্য শহরে ঘোরাফেরা করছে। এটিএম ফেলে দেওয়ার আগেই শৈলেন্দ্র অত্যন্ত ঠান্ডা মাথায় গুগল পের মাধ্যমে শচীনের অ্যাকাউন্ট থেকে বাকি থাকা পুরো টাকা যা ছিল নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। আগেই বলেছি তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে একজন আরেকজনের এটিএম পিন থেকে শুরু করে ফোনের পাসওয়ার্ড পর্যন্ত জানত। আর সেই বিশ্বাসের সুযোগই নিল শৈলেন্দ্র। শুধু তাই নয়, লাশের টুকরোগুলো লুকানোর সময় সে বেছে নিয়েছিল এমন সব অন্ধকার জায়গা যেখানে নেই কোনো সিসিটিভি ক্যামেরা, নেই আশেপাশে মানুষের বসবাস। পুলিশের চোখ ফাঁকি দিতে সে করেছিল এক চূড়ান্ত অভিনয়। একেবারে একজন মহিলার মতো ছদ্মবেশ নিয়েছিল সে, ম্যাক্সি গাউন পরা, মুখ ভাকা স্কার্ফে, হাতে লম্বা গ্লাভস, আর স্কুটিতে চড়ে বেরিয়েছিল সে গভীর রাতে, যাতে সিসিটিভিতে ধরা পড়লেও কেউ চিনতে না পারে। পুলিশ যখন তার বয়ান যাচাই করছিল তখন সিসিটিভি ফুটেজে দেখা যায় জেআইডিসি এলাকার একটি রাস্তা দিয়ে রাত 4:20 নাগাদ এক ব্যক্তি মহিলা বেশে স্কুটিতে যাচ্ছে এবং প্রায় আধ ঘন্টা পর সেই একই পথ দিয়ে ফিরছে। এই কৃত্য শুধু অর্থ নিয়ে ঝগড়ার ফল নয়, এটি ছিল বিশ্বাসঘাতকতার নির্মম প্রতিফলন, একটা বন্ধুত্বের যেটা একসময় নিঃস্বার্থ মনে হতো। আজ শৈলেন্দ্র জেলে, কিন্তু এই কেসে হারিয়ে গেছে শুধু একজন শচীন না, ধ্বংস হয়েছে দুটি পরিবার। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে অতিরিক্ত আবেগ, নিয়ন্ত্রণহীন রাগ আর অব্যক্ত আঘাত একজন মানুষকে এক ভয়ঙ্কর পথের দিকে ঠেলে দিতে পারে। বন্ধুর সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা শুধু নৈতিকভাবে নয়, আইনি দিক থেকেও ভয়াবহ অপরাধ। শৈলেন্দ্রের রাগ, দুঃখ আর ক্ষোভ সব মিলে এমন একটা ভয়ঙ্কর পরিণতির জন্ম দিয়েছে যার ফল আর কখনোই ঠিক করা সম্ভব নয়। কিন্তু সবচেয়ে বড় কথা, এই ধরনের ঘটনার পেছনে যে মানসিক অস্থিরতা, পুরনো হিংসা আর বিষাক্ত আবেগ কাজ করে সেটাকে অবহেলা করলে চলবে না। আমরা সকলেই আমাদের ব্যক্তিগত তথ্য নিয়ে সাবধান হতে শিখি, বিশেষ করে যাদের ওপর আমরা অন্ধ বিশ্বাস করি। বন্ধুত্ব, ভালোবাসা বা ঘনিষ্ঠতা কখনোই কাউকে অন্যের দুর্বলতার সুযোগ নেওয়ার লাইসেন্স দেয় না। আর যদি কেউ ব্ল্যাকমেলের শিকার হন, তাহলে চুপ না থেকে সাহায্য চাইতেই হবে। একজন নিরপেক্ষ তৃতীয় পক্ষ, একজন কনফিডেন্ট বন্ধু, আইনজীবী বা কাউন্সিলরের সঙ্গে কথা বলুন, কারণ সাহায্য চাওয়া কখনোই দুর্বলতা নয়, এটা সাহসের নিদর্শন।